আমরা অনেকে টেস্ট টিউব বেবি সম্পর্কে শুনেছি। টেস্ট টিউব বেবি তার মানে মনে হচ্ছে যে টেস্ট টিউবের ভিতরে কোনো বেবি জন্মগ্রহণ করে বা টেস্ট টিউবের মধ্যে কোনো বেবি বসবাস করে। আসলে ব্যাপারটি এরকম নয়। টেস্ট টিউব বেবি মানে একটি বিশেষ প্রক্রিয়ায়, কৃত্রিম কিছু প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিকভাবে জন্ম নেয় একটি শিশুকে আমরা টেস্ট টিউব বেবি বলি। যেটাকে যেই প্রক্রিয়ার মাধ্যমে এই টেস্ট টিউব বেবি জন্মগ্রহণ করে এসে বা টেস্ট টিউব বেবির যে জন্মগ্রহণ করার পেছনে যে পদ্ধতিটা এখানে মুখ্য ভূমিকা পালন করে সেটিকে আমরা বলবো ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা সংক্ষেপে যেটাকে আমরা আইভিএফ বলি। আইভিএফ, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। এই আইভিএফ পদ্ধতিতে যে শিশুগুলো জন্ম নেয় তাদেরকে আমরা টেস্ট টিউব বেবি বলে থাকি। এটি ইন ভিট্রো ফার্টিলাইজেশন বলে থাকি আমরা। ইন ভিট্রো, ইন ভিট্রো মিনস হলো উইদিন দ্য গ্লাস বা কাঁচের পাত্রে। আমরা যদি বলি, যেমন এটা একটি ল্যাটিন শব্দ ইন আইটিআরও, ইন ভিট্রো মানে হলো আমরা যদি বলি উইদিন দ্য গ্লাস, অর্থাৎ কাঁচের পাত্রের মধ্যে একটা বাইরের পরিবেশে নিষেক প্রক্রিয়া সম্পন্ন করে সৃষ্ট যে জাইগোট সেটা বিভাজিত হয়ে যখন ব্লাস্টোসিস্ট দশায় পরিণত হয়, সেই ব্লাস্টোসিস্টটাকে যখন একজন মায়ের জরায়ুতে স্থাপন করা হয়, ইমপ্লান্টেশন ঘটানো হয় কৃত্রিম উপায়ে, তখন এর মাধ্যমে যে শিশুটি জন্ম নেয় তাকে আমরা টেস্ট টিউব বেবি বলি। টেস্ট টিউব বলতে আমরা একটা কাঁচের নলকে বুঝবো। আমরা সাধারণত পরীক্ষার জন্য গবেষণাগারে এই টেস্ট টিউবগুলোকে ব্যবহার করি। এখানে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া বিক্রিয়াগুলো সংগঠনের জন্য এই টেস্ট টিউব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা আমরা দেখি যে নিষেক প্রক্রিয়াটাও আমরা এরকম একটি কাঁচের আধারের মধ্যে যখন আমরা নিষেক প্রক্রিয়া ঘটাবো তখনই সেটা ইন ভিট্রো ফার্টিলাইজেশন বলতে, আর এর মাধ্যমে বিকশিত হওয়া জন্ম নেওয়া শিশুটি টেস্ট টিউব বেবি নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে আমার 42তম ক্লাসে আছি আমি দেওয়ান মোহাম্মদ ইয়াসির আরাফাত, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ, নওফাজুন সরকারি কলেজ। আমি আজকে আমার আলোচ্য বিষয় হলো এই ইন ভিট্রো ফার্টিলাইজেশন। আমি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের বিশেষ করে মানব জীবনের ধারাবাহিকতা যে অধ্যায়টি আছে, কন্টিনিউয়েশন অফ হিউম্যান লাইফ, সেটাতে আমি আজকে এই ইন ভিট্রো ফার্টিলাইজেশন নিয়ে আমরা আলোচনা করবো। এটি একটি কৃত্রিম প্রক্রিয়া। সাধারণত আমরা জানি একজন মা তার যে স্বাভাবিক যে প্রাজননিক চক্র, স্বাভাবিক যে গর্ভাশয় চক্র, তার মাধ্যমে যে ডিম্বাণুটা রিলিজ হয়, ডিম্বাণুটা সৃষ্টি হয়, সেই ডিম্বাণুটা ডিম্বনালী বা ফলিপিয়ান টিউবের মধ্যে নিষিক্ত হয় এবং নিষিক্ত হওয়ার পরে সেটা বিকশিত ধীরে ধীরে সেটা বিভিন্ন দশা অতিক্রম করে, আমরা যেটা গতদিন পড়েছি, গত ক্লাসটিতে আমরা আলোচনা করেছি যে বিভিন্ন দশা অতিক্রম করে 9 থেকে 10 মাসের মধ্যে, অর্থাৎ 38 থেকে 40 সপ্তাহের মধ্যে সেটি মানব শিশুটি ভূমিষ্ঠ হয়। আমরা এই প্রক্রিয়াটি দেখি, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটাকে আমরা স্বাভাবিক গর্ভধারণ প্রক্রিয়া বা ন্যাচারাল কনসেপশন বলে থাকি। এই প্রক্রিয়া কিন্তু কোনো কারণে যদি ডিম্বনালী ক্ষতিগ্রস্ত হয়, ডিম্বাশয় কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, জরায়ুর যদি এন্ডোমেট্রিয়াম স্তরটা সন্তান ধারণের উপযোগী না থাকে, সেটা যদি বিকশিত না হয়, তারপরে স্বাভাবিক উপায়ে, স্বাভাবিক নিয়মে, স্বাভাবিক যে চক্রে যদি ডিম্বপাত না হয়, তখন এছাড়া আরো অনেক শারীরিক জটিলতার কারণে সাধারণত এই ইন ভিট্রো ফার্টিলাইজেশনের কথাটি বিবেচনায়, ইন ভিট্রো ফার্টিলাইজেশনের ব্যাপারটি বিবেচনায় আনা হয়। এর সাধারণত এই প্রক্রিয়াটা এমন একটা প্রক্রিয়া যেখানে ন্যাচারাল পরিবেশ, আমরা জানি মানুষের অন্তর্নিষেক হয় এবং মায়ের যে ফলিপিয়ান নালী আছে সেখানে নিষেক হওয়ার পরে সন্তানটা জরায়ুতে লালিত পালিত হয়। এটা অন্তর্নিষেক প্রক্রিয়া সংগঠিত হয় মানুষের মধ্যে। কিন্তু ইন ভিট্রো ফার্টিলাইজেশনে সেটাতে আমরা দেখবো যে বাইরের পরিবেশে নিষেক ক্রিয়াটা অনলি, আসলে ইন ভিট্রো ফার্টিলাইজেশন কোনো কৃত্রিম প্রক্রিয়া না, কৃত্রিমভাবে কোনো মানুষকে জন্ম নেওয়ানো যায় না। শুধু
আরেকটা প্রক্রিয়া থেকে আমরা বাইরে করে দেই, সেটা হলো নিষেক প্রক্রিয়া। কারণ ইনভিট্রো ফার্টিলাইজেশনের মূল যে মানে ইনভিট্রো ফার্টিলাইজেশনের দিকে যাওয়ার মূল যে কারণ সেটি হলো যে স্বাভাবিক নিষেক প্রক্রিয়াটা সংগঠিত না হওয়ার ফলে সেটাকে আমরা বাইরের পরিবেশে, ন্যাচারাল পরিবেশে ছেড়ে আমরা কৃত্রিম পরিবেশে সেই নিষেক প্রক্রিয়াটা ঘটিয়ে দেই। পরবর্তী একটা সন্তানকে বিকশিত করার জন্য পরবর্তী যতগুলো প্রক্রিয়া আছে, যে এই যে ক্লিভেজগুলো হচ্ছে, বিভাজন হচ্ছে মায়ের এন্ডোমেট্রিয়াম স্তরে, এটা ইমপ্লান্টেশন হচ্ছে, ইমপ্লান্টেশন হওয়ার পরে অমরা সৃষ্টি হওয়া এবং একটা সন্তানের যে স্বাভাবিক যে বিকাশ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সেটা কিন্তু মায়ের জরায়ুর মধ্যে হয় এবং স্বাভাবিক নিয়মেই একটি সন্তান ভূমিষ্ঠ হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখি একজন মা যদি এই কিছু জটিলতা থাকে তাহলে স্বাভাবিক নিয়মে বাইরে থেকে করে ওই মা সন্তান ধারণ করতে পারে। আবার যদি কোনো মা যদি এরকম হয় যে তার জরায়ুটা সন্তান ধারণের একেবারেই উপযোগী নয়, সেই ক্ষেত্রে এমনও হতে পারে যে কখনো কখনো অন্য একজন তৃতীয় আরেকজন ব্যক্তি অর্থাৎ আরেকজন মহিলা সে যদি সন্তান ধারণের উপযোগী হয় তাহলে সে এই সন্তানটাকে অর্থাৎ নিষিক্ত ডিম্বাণুটাকে তার অন্য একজন অর্থাৎ যিনি মা তার থেকে ডিম্বাণু নেওয়া হয়, বাবা থেকে শুক্রাণু দেওয়া হয়, নিষেক প্রক্রিয়া ঘটানো হয় এবং তৃতীয় আরেকজন মা যাকে আমরা ফস্টার মাদার বলে থাকি, সেই মা কি করে তার জরায়ুতে এই সন্তানটাকে লালিত পালিত করে ভূমিষ্ঠ করে দেয়। অর্থাৎ এটা কন্ট্যাক্ট করে, অর্থাৎ এটা একটা চুক্তিবদ্ধ হয়ে ওই সন্তান ধারণ করে দিতে পারে, এমনও আমরা ঘটনা দেখি, এরকমও হয়ে থাকে। যাই হোক, এই টেস্ট টিউব বেবি কথাটা, টেস্ট টিউবের মাধ্যমে টেস্ট টিউব বেবি বা ইনভিট্রো ফার্টিলাইজেশন প্রক্রিয়াটা এইরকম একটা প্রক্রিয়া। সর্বপ্রথম 1978 সালে এটা ইংল্যান্ডের লন্ডনের ওল্ডহ্যাম জেনারেল হাসপাতালে এই প্রক্রিয়াটা সূচনা হয় এবং দুইজন ডাক্তার এই প্রক্রিয়াটা প্রথম তারা এই সূচনা করে দেন। তাদের মাধ্যমে এই ইনভিট্রো ফার্টিলাইজেশনের যে পথটা সেটা সুগম হয়। আমরা এই দুইজন ডাক্তারের মধ্যে একজনের নাম হলো রবার্ট প্যাট্রিক স্টেপটো আর আরেকজনের নাম হলো রবার্ট জি এডওয়ার্ডস। হ্যাঁ, প্যাট্রিক স্টেপটো এবং রবার্ট জি এডওয়ার্ডস, এই দুইজন। এবং এই রবার্ট জি এডওয়ার্ডস যিনি আছেন তিনি পরবর্তীতে 1910 সালে তাকে তার এই কাজের জন্য তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। শুধু কি ইংল্যান্ডে, পরবর্তীতে দেখা গেছে পৃথিবীর বিভিন্ন জায়গায় টেস্ট টিউব বেবি নিয়ে গবেষণা হয় এবং হয়। বাংলাদেশের একজন ডাক্তার, স্বনামধন্য একজন ডাক্তার ফাতেমা পারভিন, তিনিও এই টেস্ট টিউব এই বাংলাদেশে এই টেস্ট টিউব বেবি জন্মদানের পথিকৃৎ হিসাবে তিনি কাজ করেন এবং একজন ফিরোজা বেগম, যিনি একজন মা সন্তান ধারণ করতে পারেননি, তিনি এই ডাক্তারের তত্ত্বাবধানে বাংলাদেশে 3টি সন্তান একটা টাইম টেস্ট টিউব বেবি 3টি টেস্ট টিউব বেবি জন্ম দেন। হীরা, মণি, মুক্তা, এই 3টা সন্তান তার জন্ম নেয়। 2001 সালে এই ঘটনাটা ঘটে বাংলাদেশে সর্বপ্রথম। তা আমরা দেখি, আমরা এই টেস্ট টিউব বেবির, এখন আসি আমরা এই যে আইভিএফ পদ্ধতিতে কিভাবে সন্তান ধারণ করে সেটা আমরা এখন একটু আলোচনা করব। আমাদের অনেকেই এখন বিশেষ করে সন্তান ধারণ না করতে পারলে বন্ধ্যাত্বর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য করে। আমি একটা তথ্য এখানে দিই, সেটা হলো লুইস ব্রাউন নামক একটা মেয়ে শিশু, কন্যা শিশু লুইস ব্রাউন, সেই ইংল্যান্ডের ওল্ডহ্যাম যে হাসপাতাল, সেখানে ওল্ডহ্যাম জেনারেল হাসপাতালে এই যে শিশু ডক্টর এডওয়ার্ডসের, রবার্ট জে এডওয়ার্ডসের তত্ত্বাবধানে যে প্রথম যেই টেস্ট টিউব বেবিটি জন্মগ্রহণ করে তার নাম হলো লুইস ব্রাউন, একটা কন্যা শিশু জন্মগ্রহণ করে। আমি বলছি 1978 সালে এই ঘটনাটি ইংল্যান্ডে ঘটেছে। যাই হোক, আমরা এখন আইভিএফ পদ্ধতির ধাপগুলো, আমরা আইভিএফ পদ্ধতি একটা ধারাবাহিক প্রক্রিয়া, একটা মোটামুটি আমরা বলবো যে এটা একটা জটিল প্রক্রিয়া, জটিল এবং একটা খুবই গুরুত্বপূর্ণ কতগুলো ধাপ অতিক্রম করে এই আইভিএফ পদ্ধতিটাকে সাকসেসফুল করতে হয়, আইভিএফ পদ্ধতিটা পরিচালনা করতে হয়।
হ্যাঁ, সেটা, এবং এটার জন্য অবশ্যই একটা সুযোগ সুবিধা সম্পন্ন একটা, অর্থাৎ পর্যাপ্ত ফ্যাসিলিটি যুক্ত একটা হাসপাতালের প্রয়োজন হবে, যেখানে এই ধরনের ইকুইপমেন্টগুলো, এই আইভিএফ পদ্ধতি নিয়ে কাজ করার জন্য প্রচুর ইকুইপমেন্টের সুবিধা আছে, এবং প্রশিক্ষিত জনবল, অর্থাৎ যেই ডাক্তার ছাড়াও যে সহকারী যারা আছে, প্রশিক্ষিত সহকারীদের প্রয়োজন হয় এই পদ্ধতিটা পরিচালনা করার জন্য। আমরা এখন আসবো যে কি কি ধাপ অনুসরণ করে এই পদ্ধতিটা ইয়ে করতে হয়। আমরা জানি একজন মা যখন স্বাভাবিকভাবে তার রজচক্রগুলো ইয়ে হয়, প্রতি 28 দিনে একবার রজচক্র হয়। একবার রজচক্র হওয়া মানে কিন্তু তিনি সন্তান ধারণ করেননি। আমরা একটা জিনিস আমাদের বুঝতে হবে যে একজন মা যখন সন্তান ধারণ না করে ওই সময়ই তার রজচক্র হয়, বা সাধারণত একজন মা যখন সন্তান ধারণ করে ফেলে তখন তার রজচক্রটা বন্ধ হয়ে যায়। তার মানে রজচক্র যদি চলমান থাকে তাহলে বুঝতে হবে যে তার, কারণ রজচক্রের সাথে শুধু রজচক্র মানেই কেবল একটা রজচক্র একটা প্রক্রিয়াই নয়, তার সাথে একটা হরমোনাল অ্যাক্টিভিটি, একটা হরমোনাল প্রক্রিয়া কিন্তু এটি। অতএব একজন মা যখন সন্তান ধারণ করবে তখন তার সাথে কিন্তু কতগুলো হরমোন যেহেতু জড়িত, তাহলে প্রথম কাজ হবে যে মা টেস্ট টিউব বেবি ধারণ করতে চান তাকে অবশ্যই তার প্রথম অবস্থায় তাকে তার স্বাভাবিক রজচক্র দমন করতে হবে, বন্ধ রাখতে হবে। অর্থাৎ আইভিএফ পদ্ধতির প্রথম যে ধাপটা সেটাকে আমরা বলবো যে ১ নম্বরে যে কি করতে হবে, স্বাভাবিক রজচক্র রহিতকরণ। এটার জন্য কি করতে হবে? স্বাভাবিক রজচক্র রহিতকরণ বা দমন বা বন্ধ করার জন্য কি করতে হবে? অবশ্যই কিছু ঔষধ। আমরা জানি রজচক্রের সাথে কতগুলো হরমোন জড়িত, কতগুলো রাসায়নিক উপাদান জড়িত। অতএব এই ধরনের রাসায়নিক উপাদান আইদার মুখে খাওয়ার অথবা ইনজেক্ট করার, অথবা এখন স্প্রে আকারে নাকের কাছে নিয়ে স্প্রে করলেও সেই হরমোনাল প্রভাবে, সেই রাসায়নিক উপাদানগুলোর প্রভাবে দেখা গেছে যে রজচক্র দমিত হয়। অর্থাৎ ইনজেকশন দিয়েও আমরা এটা করতে পারি, অথবা আমরা বলছি নাকের কাছে স্প্রে করে, একটা নেজাল স্প্রের মাধ্যমে এই ওষুধটাকে প্রয়োগ করে রজচক্র বন্ধ করে দেওয়া হবে। রজচক্র বন্ধ করে দেয়া মানে ডিম্বাণুগুলো স্বাভাবিকভাবে বিকশিত হয়ে সন্তান ধারণের উপযোগী হওয়া। কারণ রজচক্র হওয়া মানে হলো ডিম্বাণুগুলো দেহ থেকে অবমুক্ত হয়ে দেহ থেকে বাইরে বেরিয়ে যাওয়া, কিন্তু এটাকে প্রতিহত করতে হয়, বন্ধ করতে হয়। ২ নম্বর হলো, আমরা জানি এই প্রক্রিয়াটিতে আমাদের ডিম্বাণুর প্রয়োজন হবে। ২ নম্বর পদ্ধতি হলো ডিম্বাণুর সংখ্যা বৃদ্ধি। ডিম্বাণুর সংখ্যা বৃদ্ধি, অর্থাৎ আমরা জানি যে প্রতি 28 দিনের যে ওভারিয়ান সাইকেল আছে, গর্ভাশয় চক্র আছে, তাতে করে একটা করে ডিম্বাণু তৈরি হয়, এবং একটা করে ডিম্বাণু তৈরি হয়। আমরা জানি সেই ধারায় কিন্তু 20টা ডিম্বাণু বিকশিত হতে থাকে, কিন্তু হরমোনাল অ্যাক্টিভিটির কারণে, হরমোনাল ক্রিয়ার কারণে সেই 20টা ডিম্বাণু থেকে একটা মাত্র ডিম্বাণু অবমুক্ত হবে পূর্ণাঙ্গ অবস্থায়, পরিপক্ক অবস্থায়, মানে যেটা ডিম্বাণুটা উৎপন্ন হয় ফলিকল সেল থেকে, সেখানে একটা মাত্র ডিম্বাণু হবে। আর বাকি যে 19টা আছে সেগুলো কি হয়ে যায়? সেগুলো পরবর্তীতে আর অবমুক্ত হতে না পারার কারণে, কেন? হরমোনাল ডিসঅর্ডারের কারণে অবমুক্ত না হয়ে সেগুলো একটা কর্পাস লুটিয়াম নামক একটা গ্রন্থিতে পরিণত হয়। এখানে আমাদের যে কাজটা করতে হবে, ন্যাচারালি কিছু হরমোন প্রয়োগ করে, বিশেষ করে যে হরমোনটা এই ফলিকল সেলগুলোকে ডিম্বাণুতে রূপান্তরিত করে, ফলিকল স্টিমুলেটিং হরমোন। তাহলে এই ফলিকল স্টিমুলেটিং হরমোন প্রয়োগ করে একজন চিকিৎসক সর্বপ্রথমে কি করবেন? একজন মায়ের দেহে ডিম্বাণুর সংখ্যা বৃদ্ধি করবেন। কেন ডিম্বাণুর সংখ্যা বৃদ্ধি করার প্রয়োজন আছে? কারণ ডিম্বাণু নিয়ে বাইরে কাজ করতে হয়, ন্যাচারাল পরিবেশে না করে কৃত্রিম পরিবেশে ডিম্বাণুটাকে নিষিক্ত করার প্রয়োজন হয়। আর কৃত্রিম পরিবেশে নিষিক্ত করার ক্ষেত্রে এটা অত্যন্ত সেন্সিটিভ একটা প্রক্রিয়া। নিষেধ প্রক্রিয়াটা খুবই সেন্সিটিভ একটা প্রক্রিয়া। বাইরের পরিবেশে যখন করতে গেলে দেখা গেছে যে অনেক ডিম্বাণু নষ্ট হয়ে যায়। হয়তো দেখা গেছে যে 1টা 2টা 3টা 4টা 5টা করলে একটা ডিম্বাণুর নিষেক হয়, বা 7টা করলো একটা ডিম্বাণু নিষেক হলো, 8টা করার পরে একটা ডিম্বাণু সাকসেস হলো, বাকি যেমন 7টায় একটা সাকসেস হলো, বাকি 6টাই নষ্ট হয়ে গেছে। তাহলে এই যে ব্যাপারগুলো, সেটার জন্য প্রথমেই যে কাজটা করতে হয়, জন্য পর্যাপ্ত ডিম্বাণুর সরবরাহ করতে হয়। আমরা জানি একজন মায়ের দেহে প্রতি ওভারিয়ান সাইকেলে
20টা ডিম্বাণু তৈরি হয়, তাহলে এই 20টাই আমরা পেতে চাই। তাহলে হরমোনাল যে হরমোনের প্রভাবে, ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে ডিম্বাণুগুলো গ্রোথ ম্যাচিউর হতো, সেই হরমোনটাকে প্রয়োগ করে কি করবো আমরা, সবগুলো ডিম্বাণুকে ম্যাচিউর করে নিব, যাতে করে এবং সেগুলোকে যাতে কালেক্ট করে আমরা সেটা কাজ করতে পারি। 3 নম্বর হলো, এই যে কাজ করলো, হরমোন প্রয়োগ করলো, ডিম্বাণুগুলো ম্যাচিউর হচ্ছে কিনা সেটার জন্য আমাদের কি করতে হবে, 3 নম্বর ধাপে একটু অগ্রগতি পরীক্ষা করতে হয়। অগ্রগতি পরীক্ষা এটা একটা বিশেষ প্রক্রিয়া, যে প্রক্রিয়া জাস্ট আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে, আল্ট্রাসোনোগ্রাফি আমরা জানি, এটা আল্ট্রাসোনোগ্রাম মানে একটা বাইরের থেকে আল্ট্রাসাউন্ড প্রয়োগ করে ভিতরের অ্যাক্টিভিটিগুলো দেখা। এই আল্ট্রাসাউন্ড বা সাউন্ড স্ক্যান করে করে আমরা ভিতরে ডিম্বাণুগুলো পরিপক্ক হচ্ছে কিনা, পর্যাপ্ত ডিম্বাণু তৈরি হয়েছে কিনা, তারপরে আমরা এখানে রক্ত বা মূত্র থেকে আমরা হরমোন টেস্ট করেও আমরা এই প্রক্রিয়াগুলো নিশ্চিত হতে পারি যে একজন মায়ের দেহে পর্যাপ্ত পরিমাণে ডিম্বাণু তৈরি হয়েছে। তারপরের ধাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইভিএফ এ, সেটা হলো ডিম্বাণু সংগ্রহ। যেই সময়টা ডিম্বাণু সংগ্রহ করতে হয়, আমরা জানি নিষেক কোথায় হয়, নিষেক পলিপিয়ান টিউবে, ডিম্বনালীতে নিষেক হয়, এবং সেটা কিন্তু হয় সেকেন্ডারি উসাইড পর্যায়ে নিষেক প্রক্রিয়াটা হয় ন্যাচারাল ওয়েতে, ন্যাচারাল প্রক্রিয়ায়। তাহলে সেই ক্ষেত্রে তাহলে আমাদের নিষেকের জন্য উপযোগী একটা ডিম্বাণুকে সংগ্রহ যখন আমরা করবো, যে সময়টা আমাদের সংগ্রহ করতে হয়, সেই সময় ডিম্বাণুর অবস্থান থাকে প্রায় ওভারিতে। তাহলে ওভারি থেকে ডিম্বাণুটাকে সংগ্রহ করতে হবে। এটা একটা জটিল প্রক্রিয়া এবং এটা একটা খুবই কষ্টসাধ্য একটা প্রক্রিয়া, বিশেষ মানে এটা আসলে প্রক্রিয়াটা ডিম্বাণু সংগ্রহের 34 থেকে 38 ঘন্টা, প্রায় 38 ঘন্টা আগে একজন মাকে বিশেষ পরিচর্যার মাধ্যমে হরমোনাল ইনজেকশন দিয়ে বিশেষভাবে তৈরি করে একটা চোষক টিউবের মাধ্যমে, চোষক নলের মাধ্যমে, ডিম্বাণু চোষক বলা হয়, সেটার মাধ্যমে লম্বা টিউব প্রবেশ করিয়ে দিয়ে অথবা সুচ ইনজেকশনের মাধ্যমে একেবারে সেটা এক্সরে স্ক্যানারের মাধ্যমে দেখে দেখে ডিম্বাণুর অবস্থান দেখে উপর থেকে একটা ইনজেকশন, লম্বা সুচযুক্ত একটা ইনজেকশন প্রবেশ করিয়ে দিয়ে সেখানে চোষক যুক্ত করে ঠিক ডিম্বাশয়ের যেই জায়গাটা ডিম্বাণু আছে সেখান থেকে এই টেনে, চোষক দিয়ে টেনে, অর্থাৎ ইনজেকশন দিয়ে টেনে ডিম্বাণুগুলোকে নিয়ে আসা হয়। সেই ক্ষেত্রে অবশ্যই মাকে শুরুতে ব্যথানাশক ঔষধ প্রয়োগ করা হয় এবং এইভাবে একটা কষ্টসাধ্য প্রক্রিয়ার মাধ্যমে এই ডিম্বাণু সহ ওভারি থেকে তরল এবং ডিম্বাণু সহ এই ফলিকল সেলগুলোকে বাইরে নিয়ে আসা হয়। বাইরে এনে এগুলোকে সাধারণত একটা পাত্রে রেখে সেখান থেকে শুধু ডিম্বাণুগুলোকে রেখে এর সাথে যদি অন্যান্য সেলগুলো চলে আসে সেগুলোকে বাদ দিয়ে ডিম্বাণুগুলোকে একটা বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়। আমরা এই ডিম্বাণুগুলোকে নিয়ে যখন কাজ করব, আমার এমনও হতে পারে যে একটা ডিম্বাণু নিয়ে কাজ করে একটাতেই সাকসেস চলে আসছে, তাহলে বাকি যে আরো মনে করো 15টা 20টা ডিম্বাণু রয়ে গেল, সেই ডিম্বাণুগুলো কি করা যাবে, সেগুলো ইচ্ছা করলে যদি কেউ মনে করে যেগুলোকে প্রিজার্ভ করা যাবে, দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, মনে করা যায় যে যদি এমন হয় যে কোনো মা তার ওভারিতে ডিম্বাণুই তৈরি হয় না, তখন কি করতে, তাকে দান করা যায়, এইভাবে করা যায়। অর্থাৎ এক কথায় এগুলোকে আমরা একটা নির্দিষ্ট টেম্পারেচারে, একটা নির্দিষ্ট পরিবেশে এটাকে সংরক্ষণ করে পরবর্তীতে কাজের জন্য রেখে দেওয়া হয়। আমরা যে কয়টা ডিম্বাণু দরকার সেই কয়টা ডিম্বাণু নিয়ে কাজ করব, বাকিগুলোকে এখানে সংরক্ষণ করে রাখবো। পরের ধাপ, এবার একই আরেকটা প্রক্রিয়া, যেহেতু ডিম্বাণু সংগ্রহ করা হয়েছে, নিষেকের জন্য আরেকটা উপাদান হলো শুক্রাণু। তাহলে যথারীতি শুক্রাণু সংগ্রহ করা হয়। যিনি সন্তানের বাবা, তার থেকে একটা বিশেষ প্রক্রিয়ায় শুক্রাণু সংগ্রহ করা হয় এবং সেটাকে কালচার মিডিয়ামে রেখে সেখান থেকে, কারণ আমরা জানি শুক্রাণুর সাথে আরো অন্যান্য উপাদান থাকে, হ্যাঁ, সেই উপাদানগুলোকে বর্জন করে, সেই উপাদানগুলোকে সরিয়ে নিয়ে সেখান থেকে শুধুমাত্র
শুধু শুক্রাণুগুলোকে আলাদা করে সংরক্ষণ করে সেটাকে একটা নির্দিষ্ট টেম্পারেচার ইনকিউবেটরে রেখে দেওয়া হয় যাতে, এবং সেখান থেকে এগুলো যাতে সুস্থ থাকে, সক্রিয় থাকে, স্বাভাবিক থাকে, সেই জন্য এটাকে নির্দিষ্ট সময় পর্যন্ত সংগ্রহ করা হয়। আর এই প্রক্রিয়াটা খুব দ্রুত করা হয়, কারণ হলো আমরা জানি একটা শুক্রাণু হোক আর সেটা ডিম্বাণুই হোক, নির্দিষ্ট সময় পর তার ফার্টিলাইজেশন যেই ক্যাপাসিটি সেটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ পরবর্তীতে সেটা ফার্টিলাইজেশনের জন্য উপযোগী থাকে না। সেই জন্য এগুলোকে খুব দ্রুত এই কাজগুলো করা হয়, শুক্রাণুকে এইভাবে ইয়ে করা হয়। সাধারণত আমরা জানি যে শুক্রাণুর সংখ্যা থাকে অনেক অনেক বেশি থাকে। তো সেই ক্ষেত্রে পরের ধাপে আমরা জানি, পরের ধাপে আমরা হলো যেহেতু ডিম্বাণু সংগ্রহ হয়ে গেছে, শুক্রাণু সংগ্রহ হয়েছে, এবার হলো নিষেক প্রক্রিয়া, নিষেক করানো। নিষেকের জন্য কি করতে হবে আমরা জানি, নিষেকের জন্য ডিম্বাণুকে শুক্রাণু দ্বারা নিষিক্ত করতে হবে। আমরা ন্যাচারাল পরিবেশে আপনি জানি যে ন্যাচারালি যখন একটা ডিম্বাণুকে শুক্রাণু নিষিক্ত করে তখন একটা ডিম্বাণুর এগেনস্টে কয়েক কোটি শুক্রাণু থাকে। আমি আবারও বলছি, একটা ডিম্বাণুর এগেনস্টে কয়েক কোটি শুক্রাণু থাকে। কিন্তু আমরা এইখানে যখন কৃত্রিম পরিবেশে কাজটি করব তখন সাধারণত একটা ডিম্বাণুর এগেনস্টে লক্ষাধিক শুক্রাণুকে আমরা রাখা হয় একটা ডিম্বাণুর এগেনস্টে, কারণ এখান থেকে অন্যান্য উপাদানগুলো সরিয়ে নেওয়া হয়। তখন ডিম্বাণুকে একটা পেট্রো ডিসে, কাঁচের পাত্রে, এখান থেকে ইনভিট্রো কথাটা আসছে, একটা কাঁচের পাত্রে ডিম্বাণুটাকে রেখে তার মধ্যে আমরা এই শুক্রাণুর দিয়ে রাখবো এবং সেটা 16 থেকে 20 ঘন্টা এইভাবে আমরা প্যাট্রিসে রেখে একটা ইনকিউবেটরে রেখে দেবো। ইনকিউবেটরের টেম্পারেচার হবে হিউম্যান বডি টেম্পারেচারের সমান, অর্থাৎ একটা মানুষের বডি টেম্পারেচার যা ইনকিউবেটরের টেম্পারেচারটাকে সেটা মেনটেন করা হয়। কারণ আমরা এটাকে বাইরের পরিবেশে, কৃত্রিম পরিবেশে করলেও সেটাকে আমরা ন্যাচারাল যে পরিবেশ সেটার কাছাকাছি পরিবেশ দেওয়ার চেষ্টা করব। সেই জন্য আমরা এখানে সাধারণত এই টেম্পারেচারটাকে এইভাবে মেনটেন করি, এবং সেখানে এই শুক্রাণু দ্বারা ডিম্বাণুটা নিষিক্ত হলো কিনা সেটাও আমরা পরীক্ষা করতে পারি। সেটাকে পরীক্ষা করার জন্য আমরা বিশেষ যন্ত্রের সাহায্যে এখানে দেখব যে নিষিক্ত হয়েছে কিনা। যদি নিষিক্ত, কারণ নিষিক্ত হলে এটাতে ডিম্বাণুর তার কাঠামোগত পরিবর্তন ঘটার পাশাপাশি সেখানে দেখা গেছে যে এটার বিভাজন প্রক্রিয়া কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। যদি কোনো কারণে দেখা গেল যে এই পরিবেশে শুক্রাণুটা ডিম্বাণুকে নিষিক্ত করেনি বা ডিম্বাণুটা শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়নি এমন হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই একটা বিশেষ কৃত্রিম পদ্ধতি আছে যার মাধ্যমে নিষেক ঘটানো যায়। সেই পদ্ধতিটার মাধ্যমে হলো যেটা নির্দিষ্ট সুচ, যেটাকে আমরা মাইক্রো ইনজেকশন বলি, বা অন্তঃসাইটোপ্লাজম, মানে এটাকে আমরা ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন বলে থাকি। এই মাইক্রো ইনজেকশন বা ইন্ট্রাসাইটোপ্লাজম স্পার্ম ইনজেকশন, এটার মাধ্যমে কি করব, একটা শুক্রাণুকে ওই সূচের মাধ্যমে নিয়ে, এটা অতি সূক্ষ্ম কাঁচের তৈরি একটা সূচ, এই সূচ দিয়ে শুক্রাণুটাকে নিয়ে একটা ডিম্বাণুর ভিতরে ইনজেক্ট করে প্রবেশ করিয়ে দেওয়া হয়। এইভাবে আমরা নিষেক ঘটাতে পারি যদি ন্যাচারাল কৃত্রিম পরিবেশেই কিন্তু স্বাভাবিক নিষেক প্রক্রিয়া না ঘটে, সেক্ষেত্রে আমরা এই পদ্ধতি অনুসরণ করতে পারি। এই পদ্ধতি অনুসরণ করে তারপরে আমরা যখন দেখবো যে হ্যাঁ ডিম্বাণুটা নিষিক্ত হচ্ছে, নিষিক্ত হয়ে গেছে, এবং নিষিক্ত হয়ে গেলে সেটার বহিঃপ্রকাশ হবে এইরকম, যেটা সেল ডিভিশন হবে, জাইগোটটা বিভাজিত হয়ে ব্লাস্টোসিস্টে পরিণত হবে, ব্লাস্টোসিস্টের একটা পিণ্ডে পরিণত হবে। এবং সাধারণত নিষিক্ত ডিম্বাণু যখন আমরা বাইরের পরিবেশে এলাম, কাজ করলাম, এটা 1 থেকে 6 দিনের মধ্যে আমাদের এই কাজগুলো কমপ্লিট হবে। অর্থাৎ বাইরের পরিবেশে সর্বনিম্ন 1 দিন, সর্বোচ্চ 6 দিনের মধ্যে আমাদের এই নিষেক প্রক্রিয়াটা সম্পন্ন হবে হয়ে এটা একটা ব্লাস্টোসিস্টে কয়েকটা কোষের, অর্থাৎ 2 থেকে 4 কোষ বিশিষ্ট একটা ব্লাস্টোসিস্ট দশা যখন পরিণত হবে, তখনই আমরা এর পরের স্টেপে যাব, এর পরের ধাপে যাব। সেই পরে অর্থাৎ এই অবস্থায় যে 2 থেকে 4 কোষ যেটা হলো, এটাকে আমরা বলবো ভ্রূণ। এখনই ভ্রূণ তৈরি হয়ে গেছে। এইবার আমরা কি করব, পরের ধাপে 7 নম্বর ধাপে আমরা কি করব, ভ্রূণ স্থানান্তর। ভ্রূণ স্থানান্তর
ভ্রূণ স্থানান্তর মানেই হলো ওই যে বললাম যে ব্লাস্টোসিস্ট অবস্থায় এটা যখন আমরা দেখবো যে সুস্থ আছে, স্বাভাবিক আছে, সক্রিয়ভাবে এটা বিভাজিত হচ্ছে, এই অবস্থায় এটাকে কি করবো, সেই আমরা আল্ট্রাসাউন্ড স্ক্যানারের মাধ্যমে অথবা এক্সরে স্ক্যানারের মাধ্যমে আমরা এটা দেখে একটা ক্যাথেটারের মাধ্যমে আমরা এই ভ্রূণটাকে সংগ্রহ করে মায়ের জরায়ুতে স্থাপন করে ফেলবো। এটা অর্থাৎ খুব সাবধানতার সাথে আমরা যখন এটা মায়ের জরায়ুতে স্থাপন করবো, এটা সাধারণত এই প্রক্রিয়াটা ডিম্বাণু সক্রিয়টা যতটা ব্যথাযুক্ত একটা প্রক্রিয়া, এটা সাধারণত একটা ব্যথাহীন প্রক্রিয়া। তবে এই সময় অনেক সময় দেখা গেছে অনেক মায়ের দেহে এইভাবে যখন ভ্রূণটাকে স্থানান্তর করা হয়, এই সময় তার পেশি খিঁচুনি সহ বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে। তো এই জিনিসগুলো যদি খুব ভালোভাবে লক্ষ্য ইয়ে করা যায়, সামাল দেওয়া যায়, তাহলে প্রক্রিয়াটা খুব সহজেই সম্পন্ন করা যায়। এভাবে করে যখন মায়ের জরায়ুতে স্থাপিত হয় এবং তারপরে একটা নির্দিষ্ট সময় মাকে অবজার্ভ করা হয় যে তার জরায়ুতে, কারণ এই সময়ের মধ্যেই যে বাইরে এই পরিবেশে এই ঘটনাগুলো বাইরে করা হচ্ছে, এই ধাপগুলো অতিক্রম করা হচ্ছে, পাশাপাশি তখন মাকেও বিভিন্ন ঔষধ প্রয়োগ করে এই ডিম্বাণুটা ধারণের জন্য প্রিপেয়ার্ড করা হয়। একজন মায়ের দেহের ভিতরে একটা ডিম্বাণু নিষিক্ত হলে যেই প্রক্রিয়ায় সেটা ইমপ্ল্যান্টেশন হতো, ঠিক সেই প্রক্রিয়াটাকে এখানে নিশ্চিত করার চেষ্টা করা হয়। এই ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যগত পরীক্ষা টরীক্ষা এগুলো করে বা ওষুধ প্রয়োগ করে সেই মা সাথে সন্তানকে ধারণ করতে পারে, ইমপ্ল্যান্টেশন করতে পারে, তার উপযোগী করা হয়। তো এইভাবে মায়ের দেহে এটাই করা হয়। সেক্ষেত্রে দেখা গেছে যদি এই ইমপ্ল্যান্টেশন হওয়ার অর্থাৎ মায়ের জরায়ুতে ডিম্বাণুটাকে সংস্থাপনের কয়েক 10-15 মিনিট থেকে শুরু করে 1-2 দিনের কয়েক ঘন্টার মধ্যে মা বাসায় চলে যেতে পারে, অথবা যদি মায়ের শারীরিক অবস্থা, মায়ের বয়স সব দিক বিবেচনা করে মাকে কিছুদিনের জন্য হাসপাতালে অবস্থান করলেও করা লাগতে পারে, অথবা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাভাবিক নিয়মে মা বাসায় চলে যান। তবে এই ক্ষেত্রে অবশ্যই মাকে একটা নির্দিষ্ট নজরদারিতে রাখা হয়। আমরা এমনিও জানি যে ন্যাচারাল পরিবেশে যখন একজন মা গর্ভধারণ করেন, তখন তাকে প্রথম 2 মাস এবং শেষ 2 মাস তাকে ডাক্তারের পরামর্শ মতো চলতে হয়, প্রচুর কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। আর এই ক্ষেত্রে তো আরো বেশি, কারণ একজন মা সন্তান ধারণ করতে পারার কথা না, কিন্তু কৃত্রিমভাবে তাকে সন্তান ধারণের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। অতএব তার যে শারীরিক দিকগুলো লক্ষ্য রাখা আরো বেশি জরুরি, আরো বেশি করে তার এই তাকে নজরদারির মধ্যে রাখতে হয়। তো যাই হোক, আমরা ইনভিট্রো ফার্টিলাইজেশনের ধাপগুলো আলোচনা করলাম, কিভাবে একজন মা যিনি সন্তান ধারণ করার মতো তার শারীরিক কন্ডিশন না থাকার পরেও কৃত্রিমভাবে এইভাবে সন্তান ধারণ করতে পারেন, আমরা সেটা অবজার্ভ করলাম, সেটা আমরা দেখলাম। এখন বিভিন্ন কারণে দেখা যায় অনেক সময় এইভাবে সন্তান ধারণ করার পরেও অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়ে যায়, কিছুদিন পরে দেখা গেছে ব্যর্থ হয়, অথবা একজন আইভিএফ পদ্ধতি অনুসরণ করে যথেষ্ট সতর্কতার পরেও দেখা গেছে যে একজন মা অনেক সময় দেখা গেছে স্বাভাবিক এই টেস্ট টিউব বেবি ধারণ করতে পারেন না, এবং সেটার ক্ষেত্রে অনেকগুলো আইভিএফ সফল না হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন ডিম্বাণুর পরিপক্কতার জন্য যে সময়ের প্রয়োজন, সেটার অনুমান যদি ঠিক না থাকে, ডিম্বাণুর পরিণত হওয়ার আগেই যদি এগুলো পৃথক হয়ে যায়, তারপরে পরিপক্ক পৃথকীকরণের সময় যদি ডিম্বাণু নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আইভিএফ পদ্ধতিটা সফল নাও হতে পারে। তারপরে নিষিক্ত ডিম্বাণু থেকে যদি ভ্রূণের বিকাশ না হয়, অর্থাৎ নিষিক্ত ডিম্বাণু হলো কিন্তু সেটা কিছুদিন পরে আর বিভাজিত হওয়াটা হয়ে গেছে, তারপরে ভ্রূণটা যদি ত্রুটিপূর্ণ হয় বা ত্রুটিপূর্ণ সংস্থাপন হয়, তারপরে ব্যবহৃত যন্ত্রপাতিগুলো যদি ত্রুটিযুক্ত থাকে, এই ধরনের বিভিন্ন কারণে আইভিএফ পদ্ধতিটা সফল নাও হতে পারে। কারণ এটা এমন একটা পদ্ধতি যেটার সফলতার হার একেবারে খুব বেশি না, হ্যাঁ, অনেক ইয়ের পরে দেখা গেছে এটা অনেক সাকসেস রেটটা এটার অনেক ক্ষেত্রে অনেক কম। তো যাই হোক, আমরা তারপরেও দেখি যে আসলে একজন মায়ের পক্ষে, একজন মায়ের সন্তান ধারণ করতে পারা
বা সন্তান ধারণ করাটা একজন মায়ের স্বাভাবিক অ্যাক্টিভিটি এবং এটা করতে পারাটাও একজন মায়ের জন্য একটা স্বাভাবিক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হয়। তবে এই ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা এখানে আমরা নিয়ে আসবো সেটা হলো যে এই আইভিএফ পদ্ধতিতে এই পদ্ধতিটাকে অনুসরণ করে একজন মা সন্তান ধারণ করতে পারে বা পারছে, এটাই একটা বড় ব্যাপার, যার ফলে তাদের যে একজন মানুষের যে বংশের ধারাবাহিকতা রক্ষা হচ্ছে, একজন মা তার মাতৃত্বের স্বাদ পাচ্ছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। একজন মায়ের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে, যে মা হওয়ার আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে, ইচ্ছে বড় আর কিছু হতে পারে না। এখানে আমরা যদি নৈতিকতার ব্যাপার আনি, সেটা আসলে এখানে নৈতিকতার ব্যাপার আসাটা আমি মনে করি না কোনোভাবে মানে ঠিক যে এটা অনৈতিক হয়। কারণ একজন মা, এটা একটা চিকিৎসা বিজ্ঞানের একটা বিশেষ পদ্ধতি, যার ফলে আসলে এখানে শুধু কিছু কর্মকাণ্ড, কিছু অ্যাক্টিভিটিকে কৃত্রিমভাবে করে দেওয়া হচ্ছে। শুধু খেয়াল করে দেখো, এটা আমরা বলবো যে আইভিএফ পদ্ধতি কোনো কৃত্রিম পদ্ধতি না, জাস্ট কৃত্রিমতা অতটুকু, নিষেধ প্রক্রিয়াটাকে বাইরের পরিবেশে করিয়ে দেওয়া হচ্ছে এবং করার জন্য উপযোগী পরিবেশ আমরা তৈরি করে দিচ্ছি। আমরা কোনো কিছুই করছি না, আমরা শুধু একটা পরিবেশ সৃষ্টি করে দিচ্ছি যাতে নিষেধটা স্বাভাবিকভাবে হতে পারে এবং তার পরবর্তীতে ভ্রূণটাকে জরায়ুতে স্থাপন করে আমরা এই করতে। শুধু কি মানুষই এই টেস্ট টিউব বেবি জন্মদানের ব্যাপারটা মানুষের মধ্যে হয়েছে? না, আমেরিকাতে 2015 সালে দেখা গেছে যে কুকুরের উপরে গবেষণা হয়েছে এবং আইভিএফ পদ্ধতিতে কুকুরের ছানারও জন্ম হয়েছে এবং একটা কুকুরে দেয় প্রায় 19টি ভ্রূণ ইয়ে করে সংস্থাপন করে বিজ্ঞানীরা এটা সফল হয়েছে। আর এখানেও আমরা দেখি যে আমি বলেছি যে মানুষের ক্ষেত্রে এখন বর্তমানে যখন আইভিএফ পদ্ধতি ইয়ে করা হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একাধিক সন্তান জন্ম নেওয়ার প্রবণতাটা বেশি। কারণ একটা পদ্ধতি অনুসরণ করে যদি একজন মা এট এ টাইম একাধিক সন্তান জন্ম দিতে পারে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একই পদ্ধতি বারবার অনুসরণ না করে একবারে তিনি একাধিক সন্তানের মা হয়ে যেতে পারেন। এই ব্যাপারগুলো এই জন্য সাধারণত এইরকম করা হয়, যেটা বাংলাদেশের ক্ষেত্রে আমি বলেছি যে বাংলাদেশের একজন ডাক্তার ফাতেমা পারভীন, তার তত্ত্বাবধানে যখন এই একজন দম্পতি আবু হানিফ এবং ফিরোজা বেগম দম্পতি যখন সন্তান নেয়, তারাও তিনটি সন্তানের জন্ম দিয়েছে, হীরা, মণি এবং মুক্তা নামক 3টি কন্যা সন্তান তারা জন্ম দিয়েছে এবং এটা একটা মানে আমাদের জন্য একটা সাকসেস। 2001 সালে এই পদ্ধতিটা অনুসরণ করা হয় এবং এই 2001 সালে মানে আমরা সফলতার মুখ দেখি। কিন্তু এই গবেষণামূলক কাজটা শুরু হয় কিন্তু 1994 সালে, অর্থাৎ প্রায় 6 বছরের গবেষণার ফল, 6 বছরের যে অ্যাক্টিভিটি, সেটার ফল হিসাবে আমরা আমাদের দেশে 2006 সালে প্রথম টেস্ট টিউব বেবি জন্ম নেয়। তো যাই হোক, এটার সুবিধা অসুবিধা যদি কথা বলি, সুবিধার ক্ষেত্রে আসলে সুবিধা হলো মাতৃত্বের স্বাদ পাওয়া। এছাড়া একজন যিনি সন্তান ধারণ করতে পারতেন না, তিনি সন্তান ধারণ করার উপযোগী তা লাভ করলেন। এর চেয়ে আর সুবিধা আর কি হতে পারে? আর অসুবিধার ক্ষেত্রে হ্যাঁ, ঝুঁকির সাধারণত এই ক্ষেত্রে আমি একটু আগে বলেছি সাকসেস রেটটা একটু কম, গর্ভপাতের ঝুঁকি থাকে, অকাল সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে, ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়, কিছু মানসিক স্নায়বিক দুর্বলতা দেখা দেয়। হ্যাঁ, এই ধরনের আবার এমন হতে পারে যদি কোনো কারণে এই নিষেধ প্রক্রিয়াতে কিছুটা সমস্যা হয়, তাহলে বিকলাঙ্গ শিশু জন্ম নিতে পারে বা বিরল কোনো রোগ নিয়ে শিশু জন্ম নিতে পারে, কোনো ক্ষতিকর জীবাণু দ্বারা সংক্রামিত শিশু জন্ম নিতে পারে। এই ধরনের কিছু সম্ভাবনা ছাড়া আর আইভিএফে তেমন কোনো অসুবিধা নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই আলোচনার মাধ্যমে আমি আজকের আমার লেসন শেষ করলাম। আমার এই অধ্যায়ে প্রায় আমি শেষের দিকে আছি। আমার এই অধ্যায়ে এখন আমি এরপরে আমি কয়েকটি জেনেটিক রোগ আছে, আমি রোগগুলো নিয়ে একদিন আলোচনা করলে আমি আশা করি আমার এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। এখানে কিছু জেনেটিক রোগ, কিছু নারী বা পুরুষের কিছু শারীরিক সমস্যা, কিছু হরমোনাল অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এগুলো আছে। আমরা পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে একটু আলোচনা করলে আমার এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। কিছু হরমোনাল অ্যাক্টিভিটির কারণ আছে, কিছু প্রাজন্যিক সমস্যা আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। হরমোনের ভারসাম্যহীনতা নিয়ে আলোচনা করলে
তারপরে কয়েকটা রোগ, 3টা রোগ আছে তোমাদের সিলেবাসে, আমরা এই 3টা রোগ নিয়ে একটু কথা বলবো, সিফিলিস, গনোরিয়া এবং এইডস। তারপর পরই আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। আর আমাদের এই শেষ হলে আর আমাদের মাত্র 2টা অধ্যায় থাকবে আমাদের এই বিষয়টা মানে পুরো সিলেবাস শেষ করার জন্য। আশা করি আমরা খুব এটা শেষ করতে পারবো। তোমরা যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।